বিহারে এনডিএর বিপুল জয়। কোন কোন ফ্যাক্টরে এই জয় এলো, পাটলিপুত্রের পাটিগণিত কি বলছে দেখুন। বিহারের ভোট মানেই জাতপাতের অঙ্ক, কিন্তু এবার সে সবকে পিছনে ঠেলে মহিলা ভোটই বড় ফ্যাক্টর হয়ে গেল। মহিলাদের সমর্থনেই এনডিএ রথ ছুটেছে ঝড়ের গতিতে। গতবার মহিলা ভোট পড়েছিল 59.69%, এবার সেটা এক ধাক্কায় প্রায় 12% বেড়ে 71.6%। এবার পুরুষ ভোট পড়েছে 62.98%, মহিলা ভোট প্রায় 8% বেশি, 71.6%। ভোটের ফলেই স্পষ্ট, এই মহিলা ভোটারদের বেশিরভাগেরই সমর্থন পেয়েছে এনডিএ। ভোটের আগে প্রতি পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছিলেন নীতিশ কুমার, যাতে তারা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। এর জন্য খরচ প্রায় 30,000 কোটি টাকা। আর ডিভিডেন্ড, ভোটে বিপুল জয়। बहुत अच्छी सरकार हम लोगों ने चुना और ये विकास की जीत है, ये महिलाओं की जीत है। রাজনীতির সমীকরণে বিহারে মূলত 6টি অঞ্চল, এক এক জায়গায় এক এক অঙ্ক, সব অঞ্চলেই বাজিমাত করেছে এনডিএ। তিরহুত মূলত এনডিএর গড়। ভোটের ক্ষেত্রে ধর্ম এখানে ফ্যাক্টর। 900 কোটি টাকা খরচে এখানে সীতা মন্দির বানাচ্ছে মোদী সরকার। গতবার এখানে 18 আসন পেয়েছিল মহাজোট, এবার তাদের থেকে 14টি আসন ছিনিয়ে নিয়েছে এনডিএ। মহাজোট কমে হয়েছে 4 আর এনডিএ বেড়ে 45। ধর্মকে সামনে রেখেই মিথিলাঞ্চলে বরাবর ভালো ফল করে এনডিএ। গতবারের তুলনায় এবারের ভোটে মহাজোটের থেকে 8টি আসন ছিনিয়ে নিয়েছে এনডিএ। এবারের ভোটে মিথিলাঞ্চলে মহাজোটের আসন কমে 9 এবং এনডিএর আসন বেড়ে 41। এসআইআর এর প্রভাবে মগধে প্রায় 3% ভোট বেড়েছে। শুধু পাটনাতেই ভোট বেড়েছে 1 লক্ষের বেশি, যার পুরো লাভ পেয়েছে এনডিএ। গতবার মহাজোটের জেতা 20টি আসন এবার ছিনিয়ে নিয়েছে এনডিএ। মহাজোটের আসন এবার কমে 10 আর এনডিএর আসন বেড়ে 37। সীমাঞ্চলে গড়ে 50% মুসলিম। আসাদউদ্দিন ওয়াইসির মিম এখানে বড় ফ্যাক্টর। বিহারের এসআইআরে এখান থেকেই সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। এই সীমাঞ্চলে বরাবরই ভালো ফল করে আরজেডি, সেখানেও এবার তাদের ধাক্কা দিয়েছে এনডিএ। গতবারের তুলনায় এবার এনডিএর কাছে 2টি আসন খুইয়েছে মহাজোট। এবারের ভোটে সীমাঞ্চল থেকে মহাজোটের মাত্র 5 আসন আর এনডিএর আসন বেড়ে 14। ভোজপুরের জাতপাত ফ্যাক্টর, সিপিআইএমএল ফ্যাক্টর। গত বছর মহাজোট এখানে ভালো ফল করে, কিন্তু এবার এনডিএ মহাজোটের ভোট ব্যাংকে থাবা বসিয়েছে। 28টি আসন মহাজোট থেকে চলে গিয়েছে এনডিএর পকেটে। ভোজপুর থেকে মহাজোটের প্রাপ্ত আসন এবার 6 আর এনডিএর আসন বেড়ে 39। অঙ্গপ্রদেশ মূলত এনডিএর ঘাঁটি। এবারের ভোটে কোনো মতে একটি আসনে অস্তিত্ব টিকিয়ে রেখেছে মহাজোট। তাদের 8 আসন ছিনিয়ে নিয়ে এনডিএ এখানে 26। নিউজ 18 বাংলা। আর নজর রাখতেই হচ্ছে নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে বাজেয়াপ্ত গাড়ি, অপহরণ খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত। আরো একবার জানাবো আপনাদের, নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে গাড়ি বাজেয়াপ্ত। কি আপডেট পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় অপহরণ করা এবং পাশাপাশি দেহ লোপাট করার ক্ষেত্রে যে নীলবাতি গাড়ি ব্যবহার করা হয়েছিল ভিডিও, সেই গাড়িটিকে ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ বাইপাসে একটি জায়গা থেকে উদ্ধার করা হলো এবং গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে গাড়ির ফরেন্সিক করা হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। একেবারে 28 তারিখ দিন যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু স্পষ্ট লক্ষ্য করা গেছিল এবং নিউজ 18 বাংলায় সেই ছবি দেখানো হয়েছিল, মূলত যে গাড়িটি করে দেহ লোপাট করতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পুলিশের পক্ষ থেকে এবার সেই গাড়িটি নীলবাতি রঙের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু বাজেয়াপ্ত করা হলো পুলিশের পক্ষ থেকে। এবং খুনের দিন কিন্তু 28 তারিখ অপহরণ করার সময় এই গাড়ি ব্যবহার করা হয়েছিল। অপহরণ করার পরবর্তীতে তখন দেহ ফেলতে যাওয়া হয়েছিল যাত্রাঘাটি খালে, সেখানে কিন্তু একেবারে এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে গাড়ির যে চালক রাজু ঢালি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় হেফাজতে নিয়ে এবং তারপরে কিন্তু গাড়ির খোঁজ পায়। বাইপাসের কাছে একটি জায়গা থেকে ইতিমধ্যে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। বেশ।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভস্মীভূত এজরা স্ট্রিট মার্কেটের একাংশ, বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, সেখানে আগুন লেগে যায় আর আগুনে কমপক্ষে 100 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে দমকলের কটি ইঞ্জিন কাজ করে, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসে, আরো বিস্তারিত জানাতে পারবে। এখনকার ছবিটাও জানবো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। বড়বাজারের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, সুদীপ্ত? দেখো, 5:30 নাগাদ যেটা খবর, যে 5:30 নাগাদ এজরা স্ট্রিটে আগুন লাগে। বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, একপাশে যে দোকান রয়েছে সেই এই দিকের যে দোকান, সেইখানেই কিন্তু আগুনটা লেগেছিল। একবার ছবিটা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে আগুন কিন্তু একদম ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ইঞ্জিন আসতে থাকে এবং 20টির বেশি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করতে থাকে। প্রায় 4.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আগুন নিভেও গিয়েছে মোটামুটিভাবে কন্ট্রোল। যে কটি পকেট ফায়ার রয়েছে তা কিন্তু খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং সেখানে নেভানোর কাজ চলছে। একটু দেখানোর চেষ্টা করব, যদিও ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে জায়গাগুলি, কিন্তু একটু দেখানোর চেষ্টা করে আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে যে আগুন এখন যে জায়গাগুলি পকেট ফায়ার রয়েছে সেগুলো কিন্তু নেভানোর কাজ চলছে এবং সাদা ধোঁয়া, কাজেই বুঝতেই পারছো যে আগুন কিন্তু নেই সেই অর্থে, সেই কারণে সাদা ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। যেটা বিষয় যে এই যে ইলেকট্রিক্যাল যে গুডস, তার যে দোকান, তার ফলে একটি লোহার যে কাঠামো, সেই লোহার কাঠামো দিয়ে এখানে ওয়্যার পাঠাতে হয় এবং সেই কারণে সেই যে জায়গাগুলো একেবারে কিন্তু খুব একটা বেশি হাইলি কনস্ট্রাক্টেড নয় এবং সেই কারণে সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। এবং যেটা বিষয় যে এই এলাকা একেবারে ঘিঞ্জি, কার্যত বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের এবং সে কথা স্বীকার করে নিয়েছেন ফায়ারের ডিজি রণবীর কুমার। তিনিও কিন্তু একথা বলছিলেন যে যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে তাদের কিন্তু বেগ পেতে হয়েছে। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যে প্রচুর, তা বলার অপেক্ষা রাখে না। পেছনে গোডাউন আছে, ভেতরে আমাদের গোডাউন আগুন লেগেছে। 7-8 লাখ টাকা তো গেছে। কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে লাগানো হয়েছে। এখন যতক্ষণ না এটা তদন্ত হবে কিছুই বোঝা যাবে না। সকাল থেকে লেগেছে 5:30 থেকে, তখন থেকে আমরা এখানেই আছি। এখানে অ্যাটলিস্ট 1000 ফ্যামিলি ছিল, যেটা মানে এখান থেকে খাওয়ার দাওয়ার করতো, কিন্তু এখন শেষ। লেট আস ফার্স্ট ফাইনালাইজ কত আমাদের কি হয়েছে, কিছু বেঁচে আছে কি না, তারপরে তো এসব করবো। ডিজি ফায়ার সার্ভিস কি বলছেন শোনাবো। মেন হিন্ড্রেন্স আমাদের ঢুকতে গেলে এই যে ওয়ারিং আছে, ওয়্যার যে নেট আছে, সেটা একটু প্রবলেম করে। আমরা ল্যাডার আনতে পারলাম না। ল্যাডার আনতে গেলে হাইট আছে, হাইটের রিকোয়ারমেন্ট, সেটা একটি ওয়ারিং সিস্টেম আছে ক্রস দ্য রোড, এই সিস্টেমগুলো একটু হ্যাম্পার করে আমাদের। প্লাস অ্যাপ্রোচ রোড মে হকার বসে থাকে, গাড়ি ঢুকা গেল না প্রথম দিকে। ঢুকাতে গেলে সামান সব লক টক করে আছে। পুরানো ওল্ড এরিয়া আছে, ওল্ড এরিয়া হিসাবে এইসব আমাদের লেকিন এক্সপেক্টেড আছে, এরকম প্রবলেম আমাদের ফেস করতে হবে। আগুন এখন নিয়ন্ত্রণে, তবে যে যে জায়গায় পকেট ফায়ার রয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। আর ইতিমধ্যে ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছে গিয়েছেন। অমিত রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা তুলে ধরবে অমিত। তবে এই মুহূর্তে সরাসরি আমরা নিউজ 18 বাংলার দর্শকদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটা থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সেখানে পৌঁছেছেন ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসু এবং সাথে দমকলের আধিকারিকরা রয়েছেন এবং দমকলের ডিজি সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি এসছেন এবং সেই জায়গায় বিশেষ করে 26 নম্বর এডজাস্ট যেখানে একটা সামগ্রী মার্কেট, যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গায় তিনি যাচ্ছেন এবং সেই জায়গাটা তিনি দেখবেন এবং কি কি পরিস্থিতি রয়েছে এই অবস্থা, এর আগে কি পরিস্থিতি অবস্থায় তিনি ইতিমধ্যে কথা বলছেন। দমকল আধিকারিক এখানে কলকাতা পুলিশের অফিসাররাও রয়েছেন এবং কি পরিস্থিতি তৈরি হয়েছিল বা কিভাবে দমকল কাজে বেগ পেতে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু কথা বলছেন তিনি দমকল আধিকারিকদের সঙ্গে। এবং এই মুহূর্তে এডজাস্ট সিটে রয়েছেন এবং 26 নম্বর এডজাস্ট সিট, যেটা প্রায় কম বেশি ছোট বড় মিলিয়ে 60 থেকে 70টি দোকান রয়েছে, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু সরাসরি ছবি। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে 26 নম্বর এডজাস্টের সামনে কিন্তু দমকল মন্ত্রী রয়েছেন এবং সেই জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা কাছে কিছু বলবো আবার ভেতরে অংশটা একবার দেখার জন্য দেখতে পাচ্ছ যে এই অংশে এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর ভেতরে সেখানে সমস্ত দোকান করা ছিল, সেই জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই জায়গায় কিন্তু এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু এবং তিনি দেখছেন এবং দমকল আধিকারিক যারা রয়েছে তাদের কথা বলে কোন কোন অংশে আগুন লেগেছে বা কোন কোন অংশে সবচেয়ে বেশি
ক্ষতিগ্রস্ত হয়েছে কোন অংশে, এই মুহূর্তে পকেট ফায়ার হচ্ছে, সমস্তটাই কথা বলে জেনে নিচ্ছেন দমকল আধিকারিকদের কাছ থেকে। স্বামী অবশ্যই আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং গোটা বিষয় খতিয়ে দেখছেন, তিনি কথা বলছেন আধিকারিকদের সঙ্গে। তবে এরই মাঝে জানাই দমকলে ক্ষোভ দোকান মালিকদের, দমকল দেরিতে আসার অভিযোগ করছে দোকান মালিকরা। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে, তবে তার আগে শোনাই কি অভিযোগ। আমরা দৌড়ে এসে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করলাম। ফায়ার ব্রিগেড এসে যখন তো খুব অল্প জায়গায় আগ লেগেছিল, যখন ফায়ার ব্রিগেড এসে অত সুস্তি অত লেজি, এদের ব্রিটিশের ফায়ার সিস্টেম 1950 সালে, অত আস্তে আস্তে কাজ করলে পুরো মার্কেটটা জ্বলে গেছে। 100 মিটারে আছে ফায়ার ব্রিগেড, এদের সিস্টেম কি আছে, মতলব ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম। শুধু এরা করছে কি জল মারছে, কোনো ফাস্ট সিস্টেম নেই, এদের কোনো অ্যাডভান্স সিস্টেম নেই। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে একেবারে হিমশিম খেতে হয়। ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন দোকান মালিক। অভিযোগ পাশের দোকান মালিকের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কি অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত? ষড়যন্ত্রের একটা অভিযোগ তুলছেন দোকান মালিক। সুদীপ্তর কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই, লাগাতার হুমকি পেয়েছিলেন নাকি আগে এই দোকান মালিক, এমনটাই অভিযোগ উঠে আসছে। দেখি কি অভিযোগ। এটা পুরো ইলেকট্রিক্যাল মার্কেট আছে। কি মনে হচ্ছে, শর্ট সার্কিট থেকে নাকি না কোনো চক্রান্ত? চক্রান্ত তো হতেই পারে, কেন এই যে পাশে বিল্ডিং এর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন দিয়ে একটা মামলা চলছে, আজকে 25-30 বছর দিয়ে। ও অনেকবার ধমকি দিয়েছে, সুরেশ কুমার ডাগাও তার নাম হচ্ছে, অনেকবার আমাদেরকে হুমকি দিয়েছে আমরা আগুন লাগিয়ে দিব, এই করবো এই করবো। অনেকবার খালি করানোর চেষ্টা করেছে, জালি সাইন করে বলছে আমি লিজ নিয়ে রেখেছি। ওরই চক্রান্ত হতে পারে, আমরা এফআইআর করবো ওর এগেন্সে। ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন দোকান মালিক এবং সকাল সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এবং 4.5 ঘন্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। এখনো যে যে জায়গায় পকেট ফায়ার রয়েছে, আদৌ কোনো জায়গায় সেভাবে পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফে। এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসুও পৌঁছে গিয়েছে। নিউজ প্ল্যান।